হাই ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি গুলমার্গ। কিন্তু একটা সমস্যা হয়েছে, আমরা যে গাড়িতে যাচ্ছি এই ট্রাভেলার গাড়ি পুরো শেষ পর্যন্ত যাবে না, তাই আমাদেরকে গাড়ি চেঞ্জ করতে হবে। এখন টানমার্গের কাছে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা গাড়ি চেঞ্জ করব, দিয়ে ছোট গাড়ি করে আবার উপরে উঠবো। আপনারা আমার বাকি ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। হাই ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি গুলমার্গে। এখন গন্ডোলা রাইড করতে যাবো। এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গন্ডোলার কাছে যাওয়ার জন্য। আপনাদেরকে চারপাশের ভিউটা দেখাচ্ছি, ভালো করে দেখুন কত সুন্দর। আমরা সকাল সকাল শ্রীনগর থেকে বেরিয়ে এখন পৌঁছে গেছি গুলমার্গে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 51 থেকে 55 কিলোমিটার মতো, প্রায় 2 ঘন্টা আমাদের সময় লেগে গেছিল। মাঝে এক জায়গায় আমাদেরকে গাড়ি চেঞ্জ করতে হয়েছিল, সেই কারণের জন্য কিছুটা সময় বেশি লেগেছিল। সেই জায়গাটা বেশ সুন্দর, ছোট ছোট দোকানপাট আছে, কিছু পাবলিক টয়লেটও আছে। আর সেখান থেকে আমরা গামবুট ভাড়া করে নিয়েছিলাম। সেখানে অনেক দরদাম করে প্রায় 200 টাকা লেগে গেছিল আমাদের একটা গামবুটে। ওই জায়গা থেকে বাকি পথ খুব উঁচু আর খুব খাড়াই, তাই ছোট গাড়ি ছাড়া বড় গাড়ি চলবেই না। প্রায় 2400 টাকা করে আমাদের ছোট গাড়িগুলোর ভাড়া লেগে গেছিল। গাড়ি চলতে আমাদের শুরু করেছিল, প্রচন্ড এদিক ওদিক হেলে গাড়ি যাচ্ছে, বেশ উঁচুতে উঠছে সেটা বোঝাই যাচ্ছিল। সোনমার্গে আমরা যতটা সমতল দিয়ে যাচ্ছিলাম, গুলমার্গে রাস্তা অনেকটাই খাড়া। রাস্তার দুধারে গাছের গোড়ায় আশেপাশে একটু একটু বরফ দেখা যাচ্ছিল। একটা না বিস্তীর্ণভাবে বরফ নেই সেখানে, বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ছড়িয়ে আছে। প্রচন্ড শীতের সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে এই জায়গাগুলোতে বিস্তীর্ণ বরফের চাদরে মোড়া ছিল। এখন শীত একটু কমে যাওয়াতে সেখানকার বরফগুলো কিছু কিছু গলতে শুরু করেছে এবং এরকম ছড়ানো ছিটানো ভাবে বরফগুলো পড়ে আছে। এমনভাবে বিক্ষিপ্তভাবে বরফগুলো ছড়িয়ে আছে, মনে হচ্ছিল স্বর্গের কোনো দুধ বিক্রেতা মর্তে এসে দুধ বেচতে এসে দুধের হাঁড়ি থেকে দুধ এইসব অঞ্চলের পাহাড়ে ছড়াতে ছড়াতে গেছে। হয়তো তার অজান্তেই তার হাঁড়ি থেকে দুধ পড়ে গেছে, এমনও হতে পারে, তাই এমনভাবে ছড়ানো ছিটানো। আবার দূরের পাহাড়গুলো দেখলে মনে হবে তার অসাবধানতার কারণে পুরো দুধটাই হয়তো পড়ে গেছে সেখানে। এইভাবে এই রাস্তাগুলো পেরিয়ে আমরা একদম যখন গুলমার্গে পৌঁছে গেছি, তখন আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল। সোনমার্গের থেকেও বেশি ঠান্ডা গুলমার্গে, টেম্পারেচার প্রায় 5 থেকে 6 ডিগ্রির মতো হবে তখন। রাস্তায় সেদিন আমাদের টিফিন করা হয়নি, তাই সেখানে নেমে একটা ধাবাতে দাঁড়িয়ে আমরা টিফিন খেয়ে নিলাম। টিফিন খেতে খেতে দেখি চারপাশে অনেক সুন্দর সুন্দর কুকুর। ওখানকার কুকুরগুলোর সৌন্দর্য সত্যি অপরূপ, প্রচন্ড সাদা ধপধপে আর গোটা গায়ে প্রচন্ড লোমে ভর্তি আর প্রচন্ড হেলদিও। দু একটা কুকুর অবশ্য আমাদের খাওয়া দেখে আমাদের কাছে এসে বসছিল। আমরা ধাবায় বসে সবাই মিলে পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, বাটার, কেক এসব খাচ্ছিলাম। ওই কুকুরগুলোকেও সেসবের একটু অংশ দিলাম। এরপর আমরা খাওয়া সেরে সেখান থেকে এবার হাঁটতে শুরু করলাম গুলমার্গের রোপওয়ের কাছে, যেখান থেকে রোপওয়ে চালু হয়। সেখান থেকে আমরা যাব ফার্স্ট ফেজে। অনেকটা রাস্তা আমাদেরকে এখন হাঁটতে হচ্ছে, তবে তাতে অবশ্য কোনো চিন্তার ব্যাপার নেই, কারণ দুপাশের সৌন্দর্য এতটাই যে হেঁটে গেলেও আপনার কিছুই মনে হবে না। দুপাশে ইউরোপিয়ান স্টাইলের সুন্দর সুন্দর কটেজ, আর তার মাঝে রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। এক একটা কটেজের এক এক রকম রং, তবে বেশিরভাগ কটেজগুলোতে দেখলাম সবুজ রঙের কিংবা নীল রঙের। যতই হেঁটে চলেছি ততই দেখছি কিছু দূর ছাড়া ছাড়াই ওই একই রকম ধরনের ঘর, দুপাশে অনেক উঁচু বরফের ঢিপি। কটেজগুলোর 4 ভাগের 2 ভাগ পুরো বরফের চাদরে ঢেকে গেছে। দু একটা কটেজের আবার দেখলাম শুধু ওপরে চালটুকুই দেখা যাচ্ছে। এসব কটেজগুলোতে বসবাস করা খুবই ব্যয় সাপেক্ষ, প্রায় 5000, 10,000, 15,000 এর থেকেও বেশি হয়তো হতে পারে কিছু কিছু কটেজের ভাড়া। তবে কেউ যদি এই সময় বরফের মাঝে এরকম ভাবে এইসব কটেজগুলোতে রাত্রিবাস করতে চান, তাহলে এর থেকে অনন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আর হয়তো হবে না। আবার রাস্তায় যেতে যেতে সেই একই ধরনের কুকুরগুলোকে দেখতে পাচ্ছিলাম। প্রচন্ড কনকনে ঠান্ডার কারণে এদের গায়ে এত লোম, না হলে তো এরা এখানে এইসব জায়গাতে বাঁচতেই পারবে না। এরকম ধরনের কুকুর শ্রীনগরেও অনেক দেখেছিলাম, তবে তাদের রঙগুলো হালকা বাদামি ধরনের আর আকারেও অনেকটাই বড়। এইভাবে এগোতে এগোতে আমরা দেখতে পেলাম গল্ফ কোর্স। আমরা যে রাস্তায় হাঁটছিলাম তার ঠিক ডান দিকেই পড়েছিল গল্ফ কোর্স।
বিরাট বড় একটা বিস্তীর্ণ এরিয়া, পুরো বরফের চাদরে ঢাকা, আর সাইডটা পুরো রেলিং দিয়ে ঘেরা। এখানে একসময় ফুটবল খেলাও হয়েছিল। আর এই রাস্তা ধরে ঠিক বাঁ দিক দিয়ে তাকালেই দেখতে পাওয়া যাচ্ছিল সেই কটেজগুলো। অনেকে দেখলাম ওই গলফ করছে, স্কেটিং করছে, আরও বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো করছে। ধীরে ধীরে আমরা রোপওয়ে স্টেশনের একদম কাছাকাছি চলে এলাম। দেখলাম বিশাল বড় লম্বা লাইন। টিকিট অনেকদিন আগে থেকে আমাদের কাটা ছিল, কারণ সেই মুহূর্তে টিকিট কেউই পাবে না আগে থেকে না কাটলে। অনলাইন অফলাইন দুরকমভাবেই কাটা যায়, তবে আমার যা মনে হয় কেউ যদি নিজে অনলাইনে কাটেন তবে সেটাই বেশি সুবিধাজনক। হাই ফ্রেন্ডস, আমরা গন্ডোলা লাইনের সামনে চলে এসেছি। দেখাবো আপনাদেরকে, দেখুন বিরাট লাইন করেছে। লাইনে দাঁড়িয়ে এগোতে এগোতে একবার এক জায়গায় কয়েকটা বরফের সিঁড়ি পড়লো। চলার ঠিক বাঁ পাশেই 4-5টার মতো বরফের সিঁড়ি এবং দুপাশে উঁচু বরফের দেওয়াল। ওই সিঁড়ি পেরিয়ে বাঁ দিক ধরে গিয়ে আবার সোজা লাইন। দু হাতে দুপাশে বরফের দেওয়ালে ভর দিয়ে ওই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছিল। সিঁড়িগুলো একটু এবড়ো খেবড়ো, বেশ ভালোই পা স্লিপ করে যাওয়ার ভয় আছে সেখানে। বিশাল বড় লাইনে দাঁড়িয়ে থাকতেই অনেকটা সময় কেটে গেছে। লাইনে দাঁড়িয়ে দেখি সব মানুষজনই কথাবার্তা বলছে নিজেদের মধ্যে। তখন বুঝলাম বেশিরভাগ লোকই বাঙালি, আমাদের মতোই। বাঙালিরা বাঙালিদেরকে দেখে বেশ আনন্দিত, সেটা বুঝলাম। অনেকে অনেকজনকে জিজ্ঞেস করছে কে কোথা থেকে এসছে। লাইন একটু একটু করে এগোচ্ছে স্টেশনের দিকে। দুপাশে প্রচণ্ড বরফ আর প্রচণ্ড ঠান্ডাতে সবাই বেশ ভালোই কাঁপছে। লম্বা লাইন দূর থেকে দেখে বেশ ভালোই লাগছে। সাদা, কালো, লাল, নীল বিভিন্ন ধরনের রঙের সব জ্যাকেট গায়ে মানুষজন লম্বা লাইনে দাঁড়িয়ে আছে শুধু পাহাড়ে ওঠার অপেক্ষায়। তারে ঝুলতে ঝুলতে পাহাড়ে উঠে বরফ দেখার আনন্দ তখন মানুষকে একদম উন্মাদ করে রেখেছে। তাই এত কষ্ট করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও মানুষজন বেশ খুশি আর বেশ উত্তেজনায় আছে। দূর থেকে দেখতে পেলাম একটা বড় কটেজের মতো, তার মাথায় বেশ মোটা মোটা বরফের চাই। খুব সুন্দর দেখতে কটেজটা। তখন বুঝলাম ওটাই সেই রোপওয়ে স্টেশন। আমাদের এখানকার রেল স্টেশনের মতো নয় কিন্তু, একদমই বেশ উঁচু একটা বড় বাড়ির মতন। বাইরের দেওয়ালটা ইটের মতো ডিজাইনের সুন্দর টালি বসানো, ভেতরটা সব কাঠের। ভেতরে ঢুকেও দেখি লম্বা লাইন, তবে লাইনগুলো এতটাই এঁকে বেঁকে ছিল যে প্রথম থেকে বোঝা যাচ্ছিল না যে কতটা দীর্ঘ লাইন আছে। তাই বারবারই মনে হচ্ছিল আর একটু এগিয়ে গেলেই বোধহয় এবার রোপওয়েতে চাপতে পারবো, কিন্তু তা নয়। বহুক্ষণ ধরে বহু সময় অপেক্ষা করে এই লাইনে এঁকে বেঁকে আমাদেরকে চলতে হচ্ছিল। তার মাঝে অনেকবার চেকিং হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড এবং আরও অনেক কিছু। যতবারই মনে হচ্ছিল এই আরেকটু পরেই হয়তো রোপওয়েতে উঠবো, কিন্তু ততবারই দেখছি আরও একটা বাঁক বেঁকতে হচ্ছে, দিয়ে আরও একটা লাইনে দাঁড়াতে হচ্ছে। এইভাবে শুধু আমরা চলেই যাচ্ছি। হাই ফ্রেন্ডস, আমরা এখন অনেকগুলো লাইন পেরিয়ে এখন চলে এসেছি গন্ডোলার একদম সামনে। গন্ডোলার একদম সামনে চলে এসেছি। আপনাদেরকে সামনে থেকে দেখাবো কিভাবে ওগুলো চালু হচ্ছে, আপনারা প্লিজ দেখতে থাকুন। যাচ্ছি। চারপাশে অবশ্য প্রচুর চেয়ার দেওয়া আছে, কারণ এতটা দীর্ঘ লাইন কেউ যদি দাঁড়িয়ে থাকতে না পারেন সেই চেয়ারে বসেও থাকতে পারেন। অনেক বাচ্চা বা বয়স্ক মানুষ তারা দেখলাম অনেকেই চেয়ারে কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলেন। রোপওয়েকে এখানে স্থানীয় ভাষায় গন্ডোলা বলে। সেই গন্ডোলার সামনে এবার আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম। অবশেষে আমরা একদম সেইখানে পৌঁছে গেলাম যেখান থেকে গন্ডোলাগুলো চালু হয়। দেখলাম মাথার দিকে একটা গোল চাকার মতো, সেইখান থেকে অনেকগুলো গন্ডোলা পরপর গোল গোল করে ঘুরে সেইখান থেকে সিরিয়ালি লাইন বেয়ে বাইরের দিকে চলে যাচ্ছে। ওইরকম একটা গন্ডোলাতে আমরা উঠে পড়লাম। আমরা 5 জন উঠেছিলাম একটা গন্ডোলায়। অবশেষে গন্ডোলায় যখন উঠলাম প্রচণ্ড ভয় মিশ্রিত এক রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। না জানি কোন স্বপ্ন দুনিয়ায় যাব। চলতে শুরু করলো গন্ডোলা, খানিকটা ভয়ে ভেতর দূর দূর করছিল। হাই ফ্রেন্ডস, আমরা এখন গন্ডোলায় উঠে গেছি। দেখুন চারপাশে পুরো বরফের চাদরে ঢাকা, কেমন লাগছে দেখুন। মনে হচ্ছিল অত উঁচু থেকে বরফের খাত দেখতে খুব ভয় লাগছিল, কিন্তু তা হয়নি। প্রচণ্ড আনন্দের শিহরণে গোটা শরীর মন নেচে উঠছিল।
অনেক উপরে উঠতে থাকলাম, চারিদিকে বরফ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ওপর থেকে তুহিনের সমুদ্রের মধ্যে মধ্যে কয়েকটা কটেজ আর অল্প অল্প কিছু পাইন গাছ এই শুধু চোখে পড়ছে। মনে হচ্ছিল পৃথিবীর ছাড়িয়ে আর কোন এক দুনিয়ায় এসে পড়েছি। সেখানে কোনো সমাজ সংসার কিছুই নেই, শুধু স্বর্গীয় নিস্তব্ধতা। এই গন্ডোলা দুটো ফেজে যায়। প্রথম ফেজটা প্রায় 10,100 ফুট মতো, যেটা কংডোরি পর্যন্ত যায়। সেখান থেকে দ্বিতীয় ফেজের উচ্চতা প্রায় 12,960 ফুট। সেখানে আপার ওয়ার্থে একটা পিক আছে, তার উচ্চতা 13,800 ফুট। সেকেন্ড ফেজে যারা যায় তাদেরকে ওই পিকের কাছাকাছিও নিয়ে যাওয়া হয়। ওয়ার্ল্ডের লার্জেস্ট ইগলু আছে সেখানে, প্রায় 40 জন মতো একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থাও আছে। আর ইন্ডিয়ার মধ্যে একমাত্র এই জায়গাতেই ইগলু দেখা যায়। জম্মু কাশ্মীরের বারমুল্লা জেলায় অবস্থিত এই গুলমার্গ পশ্চিম হিমালয়ের পীরপাঞ্জাল শৈলশিলাতে অবস্থিত। গুল কথার অর্থ ফুল আর মার্গ কথার অর্থ তৃণভূমি, অর্থাৎ ফুলের তৃণভূমি। কিন্তু ফুল আমরা সেই সময় অবশ্য দেখতে পাইনি। উষ্ণতা যত বাড়তে থাকে ওখানে বরফগুলো ধীরে ধীরে গলতে শুরু করে এবং সেই জলীয় স্পর্শে ধীরে ধীরে খুব সুন্দর সুন্দর তৃণভূমিতে ফুল জন্মায়। সেই সব বাহারি ফুলের একটা অদ্ভুত সৌন্দর্য, সেগুলো যদি দেখতে চান তাহলে মে জুন মাসের দিকে আসতে হবে এখানে। আর শুধুই যদি বরফের গুলমার্গ দেখতে চান তাহলে মার্চ এপ্রিলের দিকে আসতে হবে। গুলমার্গের এই গন্ডোলায় জনপ্রতি ভাড়া প্রায় 800 টাকা মতো প্রতি ফেজে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যারা মে জুন মাসের দিকে আসবেন তারা কিন্তু ফার্স্ট ফেজে বরফ পাবেন না। তাদেরকে বরফ দেখার জন্য সেকেন্ড ফেজ অবধি অবশ্যই যেতে হবে। তবে বয়স্ক বা ছোট বাচ্চা নিয়ে যদি সেকেন্ড ফেজ অবধি যান সেটা একটু রিস্কি হয়ে যাবে, কারণ সেখানে শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা দেখা দিতে পারে। আর যারা মার্চ এপ্রিলের দিকে আসবেন তারা শুধু ফার্স্ট ফেজই নয়, এমনকি নিচের সমতলেও প্রচুর বরফ দেখতে পাবেন। এক ফ্রেঞ্চ কোম্পানির সহযোগিতায় গুলমার্গের এই গন্ডোলা তৈরি হয়। ফার্স্ট ফেজে নেমে আমরা দেখতে পাই প্রচণ্ড বরফ চারিদিকে, আর তার মধ্যে ছোট ছোট তাঁবুর মতো খাটিয়ে কিছু কিছু দোকান বসেছে, যেমন চাউমিন, ম্যাগি, জলের বোতল, তারপরে কফি, ফল, আরও টুকটাক বিভিন্ন ধরনের ছোটোখাটো খাবারের দোকান। তবে সেখানে খাবার বা জলের বোতল যে কোনো জিনিসের দামটা একটু অতিরিক্তই। আমাদের জলের বোতলটা ব্যাগ থেকে পড়ে যাওয়ার কারণে একটা জলের বোতল আমাদের সেখান থেকে বাধ্য হয়ে কিনতে হয়েছিল, কিন্তু দাম নিয়েছিল প্রায় 50 টাকা মতন। 50 টাকায় এই 1 লিটার জলের বোতল কেনা একটা সাধারণ মানুষের পক্ষে সত্যিই ব্যয় সাপেক্ষ। প্রচণ্ড কনকনে ঠান্ডা, প্রায় 3-4 ডিগ্রি মতো টেম্পারেচার হবে। কিন্তু সত্যি কথা বলতে ওখানে যখন ঘুরে বেড়ানো হচ্ছে তখন এতটা ঠান্ডা অনুভব করা যাচ্ছে না, কারণ সমতল থেকে এতটা পাহাড়ের ওপরে উঠে রোদের তীব্রতাটা এতটাই গায়ে লাগছিল যে ঠান্ডাটা অনুভব করা যাচ্ছিল না। এতটাই রোদের তাপ সেখানে অনেকে দেখলাম অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে দোকানের ছাউনির তলায় এসে বসছেন। এখানে রোদের তেজ এতটাই বেশি, সেই রোদ সাদা বরফের উপর পড়ে এতটাই রিফ্লেকশন হচ্ছে। হাই ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি গুলমার্গে। এই দেখুন চারিদিকে পুরো বরফের চাদরে ঢাকা। আজকে দোল পূর্ণিমা, তাই এখানেই হ্যাপি হোলি সবাইকে। আমরা দেখুন এখানে বসেই হোলি খেলতে শুরু করে দিয়েছি। এখানে সূর্যের ব্রাইটনেস এতটাই বেশি এবং সেই আলো যখন সাদা বরফের ওপর পড়ছে এতটাই বেশি রিফ্লেকশন হচ্ছে যে খালি চোখ তো আমাদের দূরের কথা, আমাদের সাধারণ সানগ্লাসেও তেমন কাজ করছে না। প্রচণ্ড চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, তাই অন্য এক ধরনের সানগ্লাস বিক্রি হচ্ছে, সেইগুলো পরলে অতটা চোখ ধাঁধাবে না। যদিও আমরা সেই সব সানগ্লাস কিনিনি। এখানে বরফের পরিমাণ সোনমার্গের থেকে অনেকটাই বেশি। আমরা বরফের উপর পা দিয়ে দিয়ে অনেকটা দূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখলাম বরফটা
বেশ হালকা কিছু কিছু জায়গা, তাই এতটা ভেতর পর্যন্ত পা চলে যাচ্ছিল যে হাঁটাই মুশকিল হচ্ছিল। তাই খুব বেশি দূর পর্যন্ত অবশ্য আর যাইনি। চারিদিকটা ধপধপে সাদা, আর তার মাঝে মাঝে দূরে পাইন গাছ, সেগুলোকে দূর থেকে একদম কালো কালো কয়েকটা টিকার মতন দেখাচ্ছে, সাদার ওপর কালো টিকা। যেখানে পাইন গাছ বেশি সেখানটা খুব ঘন কালো দেখাচ্ছে দূর থেকে, আর কিছু অংশ যেখানে পাইন গাছের পরিমাণ কম সেখানটা পুরোটাই সাদা। এক অদ্ভুত সৌন্দর্য, উপরে নীল ধপধপে আকাশ আর তার নিচে সাদা বরফ। অনেকে হয়তো সোনমার্গের সাথে গুলমার্গের তুলনা করতে যাবেন, কিন্তু এখানে কোনো তুলনা চলে না। সোনমার্গ, গুলমার্গ প্রত্যেকটা জায়গায় তার নিজ নিজ সৌন্দর্য নিয়ে বিরাজমান। এবার এক রাশ আনন্দ নিয়ে আবার রোপওয়েতে চেপে আমরা পাহাড় থেকে নিচে নামলাম। ধন্যবাদ।